আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে। নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকে চলে এসেছি বীরভূম জেলার লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা পেয়ে গেছি আমাদের একজন স্বনামধন্য চিকিৎসক ডক্টর সুরজিৎ কর্মকার। সুরজিৎ বাবু, আমাদের হাই নিউজ টেলিভিশনের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আজকে এসেছি, কিছু প্রশ্ন আপনাকে করব, আপনি আমাদেরকে উত্তর দিয়ে সাহায্য করবেন। আচ্ছা, আপনি প্রথমে বলুন যে আপনি এখানে কতদিন থেকে রয়েছেন? আমার 5 বছর হয়ে গেল। 5 বছর। প্রথমে কোথায় ছিলেন? এর আগে রামপুরহাটে করেছি। রামপুরহাট মেডিকেল, যখন ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল জেলা, তখন ওখানে ছিলাম হসপিটাল। তারপরে এখানে আছি। আচ্ছা, এখানে যে আপনার যে আমাদের যে এটা তো লোহাপুর ঠিক টাউন নয়, পাড়াগ্রাম এলাকার যে সমস্ত যারা পেশেন্ট রয়েছে তারা কিন্তু সব পাড়াগ্রাম থেকে আসে। তো পাড়াগ্রামের যারা যে সমস্ত লোকেরা এখানে আসে, আপনাদের বহু আশা উদ্দীপনা নিয়ে এখানে মানুষ আসে যে সরকারি একটা প্রাথমিক পরিষেবা নেব এখান থেকে, এবং দরকারে ভর্তি তো রুগী তো অনেক ভর্তি হয়। তা আমরা প্রথমে জিজ্ঞেস করবো আপনাকে যে বর্তমানে এই যে লোহাপুর প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্র, এখানে কতজন স্টাফ রয়েছে আপনার? আমার প্রথম কথা বলতে গেলে স্টাফ ডাক্তার একটু শর্ট রয়েছে, মানে আমরা মোট 5 জন রয়েছি। তার মধ্যে একজন আমাদের ডেলিভারি হয়েছে নাকি ম্যাডাম। আচ্ছা, তো উনি রিসেন্টলি জয়েন করবেন, বাচ্চারা একটু শরীর খারাপ হলে আসেনি। আচ্ছা, এমনি 5 জন মতো রয়েছি, এবং এটার সঙ্গে আমাদের পিএসসিও রয়েছে 2টো। আচ্ছা, এটাও রান করতে হয়, এই সবাই মিলে কোঅপারেট করে। মোটামুটি ফিমেল আপনাদের কজন আছে এখানে? আমাদের ফিমেল স্টাফ বলতে গেলে 19 জন ছিল। তো এখন যদি আপনি রিসেন্ট বলতে যান 13 জন মতো রয়েছে স্টাফ। মানে নার্সিং স্টাফ। আচ্ছা, আমি নার্সিং স্টাফ 13 জন, আর ডাক্তারবাবু বলছেন 5 জন। 5 জন, তার মধ্যে একজন ফিমেল ছিলেন, 4 জনই মেয়ে। হ্যাঁ, এটা তো আমি বলি যে এই যে 5 জন, এত বড় স্বাস্থ্যকেন্দ্র, একটা এত বড় এলাকা, আমি অন্যভাবে কথাটা বলছি যে এলাকাটা তো বড়, প্রচুর বড়, এবং এখানে জনসংখ্যাও নেহাত কম নয়। তো সেখানে 5 জন ডাক্তার আর 13 জন নার্স, এই তো সেভাবে পরিষেবা দেওয়া সম্ভব নয়। তো আপনারা কীভাবে এটাকে মানুষের কাছে নিয়ে যান এই পরিষেবাটাকে? আমরা যতটা পারি মানুষের সঙ্গে কোঅপারেট করে স্বাস্থ্যপত্রগুলো দিয়ে থাকছি। পেশেন্টও যথেষ্ট আমাদের সঙ্গে কোঅপারেট করে। এমন এখনো দেখবেন এরকম কোনোদিন হয়নি যে পেশেন্টরা খুব খারাপ বিহেভ করেছে। সে হয়তো রুগী খারাপ থাকলে সবার বাড়ির লোকেরই একটু মন খারাপ হবে, একটা টেনশন হবে। এদিক থেকে আমি বলবো, আমার বাড়ির লোক যদি খারাপ থাকে, আমিও কিন্তু যদি ডাক্তারবাবু কাছে যাই কোনো, বলবো আমার একটু দেখেন বাড়ির লোকটা কেমন। এইটাকে আমরা কথাবার্তা বলি, আমাদের মাঝে একটা মিটিং পত্র হয় যে যেই আসবে আমরা আন্তরিক দিয়ে দেখবো, তারপরে ডাক্তার হবে। এইভাবে আমাদের আপাতত আমরা ট্রেনে যাচ্ছি। সিএমএস সাহেব আমাদের যথেষ্ট ভালো, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন হয়তো একজন দিতে পারেন ডাক্তারপত্র। এইভাবেই চলছে। আমি তো দেখলাম আসার সময় যে প্রচুর রুগী রয়েছে আপনার, তো সেই রুগীতে তা আমাদের তো বিস্ময় হচ্ছে যে এত রুগী আর এই অল্প সংখ্যক ডাক্তার, তো মানুষের স্বতঃস্ফূর্ত
মানে লাইন দেখে ভাবলাম যে না কোনো এখানে ঘিচিমিচি নেই, কোনো কোলাহল নেই, চিৎকার নেই, সুন্দর যারা রোগী তাদের বাড়ির পরিবার, আমি দু একজনের কথা বললাম, দু একজনের সঙ্গে, তারা বেশ বললো না আমরা এখানে ভালো পরিষেবা পাই। আমি বোঝাতে চাইছি যে 5 জন ডাক্তারবাবু আর 13 জন নার্স, এ কীভাবে সম্ভব এতগুলো রোগীর পরিষেবা দেওয়া? আপনি ভেঙে একটু বলুন আপনারা কীভাবে এই সলিউশনটা করেন। আমাদের তো দেখুন রোস্টার পত্র করা রয়েছে, এবার হচ্ছে আমরা যেমন করি, আমাদের নাইট করলে নাইট অফ, এবার না হলে তো সেরকম হিসাব, আর রবিবারটা আমরা রিপ্রেজেন্ট করি, এইভাবে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। তেমন অসুবিধা খুব একটা হচ্ছে না। এর আগে আরও বেশি করতে হয়েছে, এখন তো 5 জন রয়েছে। এককালীন আমি যখন মানে প্রথম ঢুকি তখন আমাকে মানে আরও বেশি করতে, তখন আরও শর্ট ছিল, মানে ডাক্তার ছিলই না। রিসেন্ট মাঝখানে কিছু রিক্রুটমেন্ট আমাদের স্বাস্থ্যমন্ত্রী করেছিল, তারপরে আপাতত এই পজিশনে রয়েছে। আমার বলে না, আরও বিভিন্ন জায়গাতে শর্টই রয়েছে, এইভাবেই চলে যাচ্ছে। আমি যেটা ঘুরে দেখেছি, যেটা আমি সমীক্ষা করে মোটামুটি কিছু লোকের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, এলাকার আমি ঘুরে তো প্রায় এখানে ওখানে যাই, আমরা সাংবাদিক তো, এবার আমাদের একটা দায়িত্ব কর্তব্য পড়ে যায় যে কিছু মানুষের খোঁজখবর নেওয়া, কিছু জায়গাগুলোর খোঁজখবর নেওয়া, কীভাবে চলছে, কেমনভাবে চলছে, এটাকে আরও কীভাবে উন্নতি করা যায়, মানুষের কাছে কাছে পৌঁছে গভর্নমেন্ট সরকার তো পরিষেবা দিচ্ছে খুব সুন্দরভাবে, এটাকে আরও কীভাবে করা যায়, এটাও সকলের যেমন থাকে আমাদেরও একটা আছে। তো এই আপনি যে পরিসংখ্যান দিলেন শুনে মনে খুব ভালো লাগলো না, যদিও আরও ডাক্তারবাবুর এখানে দরকার, আরও নার্সের দরকার। আচ্ছা, কোন ধরনের পেশেন্ট, আমার পরবর্তী যে প্রশ্ন, এই প্রশ্ন হচ্ছে যে এইখানে যে পেশেন্টগুলো আসে তাদের মধ্যে কোন ধরনের পেশেন্ট বেশি আসে এখানে? এখানে যেহেতু এখন বেশি আসে বলতে আমি আবহাওয়া ভিত্তিকভাবে বলি, এখন যেহেতু আবহাওয়া জল বৃষ্টি একটু বর্ষাকাল নিয়ে আমি বলছি প্রথমে, এই টাইমে আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া এই সমস্ত জিনিসগুলো পেয়ে থাকছি। তার মধ্যে কমন আমাদের কাছে নিয়ে আসছে জ্বর হিসাবে। এবার এইগুলোকে আমরা ইভ্যালুয়েট করছি, কার ডেঙ্গু হতে পারে, কার ম্যালেরিয়া হতে পারে। তো এইভাবে ফিচার্স করলে, তার মধ্যে আরেকটা ছোট্ট জিনিস এখন যেটা আমার ব্লক আমি সব থেকে বলবো, মানে মানে টিউবারকুলোসিস যেটা আমরা বলি, টিবি, এইটা কিন্তু 100-র উপরে রয়েছে। এটা একটু খুব মানে মানে খারাপই বলবো, এটাতে আমি খুব খুশি না, মানে এটা 0 না হলে খুব মুশকিল। মানে মানে ওনাদেরকে ওষুধপত্র সবাই খাচ্ছেন, কিন্তু ওনাদের হচ্ছে নিক্ষয় মিত্র বলে একটা জিনিস দেখবেন সরকার শুরু করেছে। তা মানে কেমন হয় জিনিসটা বলি একটু ভেঙে, মানে ওষুধ আমরা সরকার দিচ্ছি, তা সরকার থেকে দেওয়ার পরে ওনাদের কিছু খাদ্য লাগবে, মানে একটু পাওয়ারফুল ওষুধ, ওনারা খেলে একটু দুর্বল হয়ে যায়। অ্যাকচুয়ালি বলতে গেলে যারা আমরা টিভিতে আক্রান্ত দেখছি আমাদের অভিজ্ঞতা থেকে, তারা বেশিরভাগই ম্যালনারিশ মানে একটু দরিদ্র, তার মানে খেতে পাচ্ছে না, একটুখানি মানে ওজন কম। এইভাবে এই রোগগুলোর পাশে যদি একটু মানবিকভাবে দাঁড়ানো যায়, তাহলে আমার মনে হয় যে এই টিবি রোগটা আমরা আটকাতে পারবো। আর জ্বরের জন্য তো আমাদের এখন টেস্টপত্র হয়, ডেঙ্গুর জন্য ব্লাড আমরা রামপুরহাটের পেশেন্ট থেকে সংগ্রহ করে পাঠাচ্ছি, এলাইজা যেটা বাইরে খুব খরচা, সেটা এখন আমাদের এখান থেকেই হয়, নিয়ে যাচ্ছে, পেশেন্টও আসছে। ম্যালেরিয়ার কিট আমরা আশাদেরকে ট্রেনিং দিয়েছি, আশারা পর্যন্ত করতে পারে, আমরা তো ডাক্তাররা পারি, নার্সেরা আউটডোরে করে, গ্রামে আশারা করতে পারবে ম্যালেরিয়াটা, এটুকু আমি কনফিডেন্টলি বলছি, আমি নিজেই ট্রেনিং দিয়েছি, বলে দিতে পারবে যে কিভাবে জাস্ট বাইরে থেকে এলো, হতে পারে ওই জায়গাতে ম্যালেরিয়া রয়েছে, যাতে কি আমার এলাকাতে ম্যালেরিয়া ছড়ালো না, টুক করে একটু টেস্ট করে দিচ্ছে। এবং এটাতে আমি দেখেছি এইবারে রেটটা কমেছে আগেবারের থেকে, ট্রেনিংটা দেওয়াতে ম্যালেরিয়া একদম আশাদিদা যথেষ্ট কাজ করছে। মানে এলাকায় যারা রয়েছে মানে আমরা বলেছি সিস্টেমটা এমন, যেই বাইরে থেকে আসবে একটুখানি ম্যালেরিয়াটা দিদি করে দিতে হবে, মানে এই প্রোটোকল আশাদেরকে। এবার বলি, আশারা আমাদের মেম্বার প্রধানদের সঙ্গে একটু অ্যাটাচ, মানে এইভাবে করে যে বাবা একটু কেউ হলে একটু স্বাস্থ্য, আমাদের উপস্বাস্থ্য আছে যেখানে দেখবেন হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক, মানে সাব সেন্টার, ওখানে চলে যাচ্ছে, কিংবা আশা দিদি উনি বাড়ি গিয়েও করে দিচ্ছে, তাহলে কি আর ছড়ালো না। যদি মশা কামড়ে থাকে, ওই মশা রাতে ডায়াগনোস হলে পেশেন্ট ওষুধ পেয়ে যাচ্ছে, ওষুধ খাচ্ছে এই। কিন্তু ব্যাপার হচ্ছে আমার এখানে বেড সংখ্যা খুব কম। বেড সংখ্যা কতগুলো বেড মোটামুটি রয়েছে? আমার এখানে 30টা মতো বেড রয়েছে, কিন্তু বেশিরভাগই ফুল থাকছে, আপনি তো দেখলেন নিজে, বলার কিছু সাফিসিয়েন্ট বেড এটা নেই, আর সাফিসিয়েন্ট বেডও নেই, আর সাফিসিয়েন্ট আমরাও নেই, এই আর কি। তো আপনি নিজেই তো দেখলেন অনেক লোড রয়েছে। এইভাবে ঘটনা হচ্ছে যে, এবার আমি যেটা বলি যে আমরা এই যে
ম্যালেরিয়া বলুন, এই ডেঙ্গু বলুন, এই যে পেশেন্টগুলো আসে, সেখানে আপনারা কীভাবে সাসপেক্ট করেন যে এই রুগীটা ডেঙ্গু হতে পারে? আপনাদের পরীক্ষা করার আগে একদম একদম আমরা প্রথম ওনার থেকে হিস্ট্রি নিই যে ভাই তোমার কদিনের জ্বর আছে, ঠিক মিনিমাম 4 থেকে 5 দিনের জ্বর থাকলে বললাম তুই ডেঙ্গু করে নি, কিংবা যদি বলছে যে আমার 7 দিন হয়ে গেছে ম্যালেরিয়াটা করে নে, তার সঙ্গে একটু কফটা দিয়ে দিস বাবা, হতে পারে টিউবারকুলোসিস নিয়ে ঘুরছে কিন্তু আমাকে বলছে জ্বর হয়েছে, এটা হতে পারে। মাঝে মাঝে কেউ ঠান্ডা নিয়ে আসছে কিন্তু কেসে যাচ্ছে, ও বলছে আমাকে স্যার জ্বর হচ্ছে, না কাশিও মাঝে মাঝে হয়। এইভাবে হচ্ছে আমরা বলি যে তোমরা অন্তত, আমরা এটা শিডিউল করেছি আমাদের হসপিটালে, পেশেন্ট এলি কফ পরীক্ষাটা এমপিডি এই টাইমে এমপিডি অন্তত করুন, যেন একজনও বাদ না যায়। এইভাবে এখানে টেস্টের সব ব্যবস্থা, টেস্টের আপাতত সব ব্যবস্থা, ম্যালেরিয়া ডেঙ্গু, একদম ম্যালেরিয়া ডেঙ্গু রয়েছে। খুব ভালো কথা, খুব উত্তম কথা। আচ্ছা আমি বলি যে এবার ধরুন এই যে ডেঙ্গু, এই বর্ষাকালীন যে রোগগুলো ডেঙ্গু ম্যালেরিয়া যাতে না হয় তার জন্য এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য আপনারা কি উদ্যোগ গ্রহণ করেছেন? উদ্যোগ বলতে আমাদের এই জনস্বাস্থ্য মিটিং তো হয়, আমাদের ভিডিও সাহেব যথেষ্ট অ্যাক্টিভ, এদের সঙ্গে এই কিছুদিন আগেই মিটিং হলো ভিআরপি ভিজিটারকে নিয়ে, আশারাও ছিল। ওই জমা জল, এখন তো ফ্লো বৃষ্টি হচ্ছে, এটা তো অসুবিধা নেই, সমস্যাটা হবে এই বৃষ্টি থেমে গেছে এখনকার জন্য ট্রেনিংটা হয়েছিল ওদের, মানে যে জায়গায় জল পড়ে থাকবে জমে থাকবে ওগুলো প্রথমে উল্টে দিতে হবে, ছোট পাতনা হতে পারে, ডাবের খোলা হতে পারে, আমি গ্রাম বাংলা বলে এগুলি বলছি। জমা ড্রেন হলে ওটা একটু ছাড়িয়ে দেবে, ওটা তো পরিষ্কার করে এইভাবে নিয়ে যেতে, মানে নিয়ে যাওয়া উচিত, ওদিকেও দেখা যাবে লোক নাই, তাকে নিয়ে যাবে, তা অন্তত ছাড়িয়ে দিতে হবে। এইভাবে ওদের কিছু স্প্রে রয়েছে, টেমিফস, এগুলো স্প্রে করতে হয়, তাহলে মশার লার্ভা যেগুলো হয় মরে যায়। আমরা এরপরে প্ল্যান আছে কিছু গাপ্পি পিস আমরা ছেড়েছি, আর এই বৃষ্টির জন্য বন্ধ আছে, আরো কিছু ছাড়বো। ছাড়েনি কারণ হচ্ছে বর্ষাটা চলে এলো, ওইগুলো কি বাড়ি বাড়ি দেওয়া হবে? ওইগুলো বাড়ি বাড়ি নয়, ওগুলো অ্যাকচুয়ালি যেগুলো আমাদের সেগ্রিগেট করা আছে, সেখানে মানে বলি যেখানে আমরা ধরুন আগের বছর পেশেন্ট পেয়েছি, এখানে এটা একটা আমার থিওরি রয়েছে, মানে আমি বানিয়েছি এটা, যে ধরুন আমি ভেঙে বলি, আমার ধরুন আপনার বাড়িতে জ্বর হয়েছিল কোনো ব্যক্তিকে, তাহলে আপনার বাড়ির পাশে যদি কোনো ডোবা থাকে সেইখানে আগে পাবে, প্রায়োরিটি, মোস্ট প্রায়োরিটি। তারপরে হচ্ছে যার পাড়াতে রোগ ছিল না ওই পাড়া, মানে প্রায়োরিটি হচ্ছে যেখানে আগে ইনফেকশনটা ছিল ওইখানে আগে প্রায়োরিটি দেবো। তবে এটা আমি এইভাবে ভেবে করেছি, আমার মনে হয় এইভাবে ভেবে করলে একটু রোগটাকে আমরা আরেকটু কন্ট্রোল করে নিতে পারবো, এটা গেল। আর হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রেই বললাম, আর হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে তো আসারা আপনারাও যথেষ্ট হেল্প করেছেন, কোভিডে হাত ধোয়া বারবার টিভিতে দেখিয়ে দেখিয়ে ডায়রিয়া অর্ধেক কন্ট্রোল, এটা অনেকটা আশারা করেছে, বাদ বাকি আপনারা বলে 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 অ্যাড বলে বলে ব্যাস, এখন এটার জন্য ডায়রিয়া অনেক কন্ট্রোল, কিন্তু পেশেন্ট আসছে, কারণ কিছু কিছু জায়গাতে দেখবেন পুকুর ওয়াটার ওয়েল এখনো একই জায়গাতে, ওয়াটার লেভেল একটু উঠে গেলে ওই পাড়াতে হয়, তখন আমাদের যেমন হয় হ্যালোজেন ট্যাবলেট আছে, এইগুলো করে ব্লিচিং থাকে, এগুলো দিয়ে কিছু করতে হয়। তা আর যেমন আছে আমরা বাড়ি বাড়ি ওআরএস, মেট্রোজিল, এই কিছুদিন আগে এদিকে বন্যা হয়েছিল, বেরাসিমুল আমার এদিকে আছে, হ্যাঁ জল উঠে গেছিলো, তা ওইটা আপনার ওইদিকে গিয়ে মিশছে খানিকটা, তা ওইখানে গিয়ে আমরা ভিজিট করে বাচ্চাদেরকে একটু দেখে টেকে এসেছি। তা আপাতত ঠিকঠাকই আছে, তেমন খুব খারাপ কিছু আবহাওয়া নেই, সবাই ভালো আছে। দু একজনকে একটু জ্বর সর্দি কাশি হয়েছিল, ওরা বাড়িতেই সুস্থ, হসপিটাল অবধি আসতে হয়। তাহলে মোটামুটি ধরেন আপনারা এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোকে আটকাবার জন্য যেগুলো প্রাথমিকভাবে দরকার, মানুষের সচেতনতা বৃদ্ধি, মানুষের যে ন্যূনতম যে ট্রিটমেন্টগুলো দরকার সেগুলো আপনারা প্রাথমিকভাবে করতে পেরেছেন। এটা তো আপনি যে মাছটার কথা বললেন, গাপ্পি ফিস, আচ্ছা দর্শক বন্ধু, আমরা রয়েছি হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। আমরা এই পর্বে আজকে আমরা চলে এসেছি স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করতে। আমরা এই আমাদের গান গল্প নৃত্য আবৃত্তির মাঝেও আমরা যে মানুষকে একটু স্বাস্থ্য সচেতনতা করতে চাই, সেই জন্য আজকে আমাদের অভিজ্ঞ একজন বিশিষ্ট ডাক্তারবাবু, আমি নাম আগেই বলেছি, আমাদের ডক্টর সুরজিৎ কর্মকারের কাছে আমরা চলে এসেছি। লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমরা বহু তথ্য তার কাছে পেলাম। তাতেও একটা কথা বলি, আমি বলি যে জনসাধারণকে যে বার্তা ডাক্তারবাবু দিলেন, যে যেমন ম্যালেরিয়া ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যেমন আশা দিদিমণিরা অবিরত কাজ করে চলেছেন, গ্রামের মেম্বার প্রধানরা, বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা যেমন প্রচার করে চলেছেন, এখানে স্থানীয় প্রশাসন, স্থানীয়
স্বাস্থ্য দপ্তরও সেই পাশাপাশি তাদেরকে বিশালভাবে সহায়তা করে চলেছেন, তাই তো? একদম একদম। এবং এই যে একটা বন্ডিং আমাদের মধ্যে রয়েছে, একটা বিশাল, হ্যাঁ খুব সুন্দর লাগলো শুনে আমার। তো এই যে প্রথম হচ্ছে যে বৃষ্টি চলে যাওয়ার পর যে খাল ডোবা থাকবে সেগুলো জলগুলোকে ফেলে দিতে হবে, উঠতে দিতে হবে। এবং একটা মাছের কথা বলে দেখাও আপনার মুখ থেকে আবার শুনি, গাপ্পি ফিশ। গাপ্পি ফিশ। আপনার এই মাছটা এটা ব্লক থেকে দেয়, ব্লক থেকে BDO সংগ্রহ করবেন। BDO যাদের প্রথমে একবার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু ম্যালেরিয়া যাদের হয়েছিল হ্যাঁ। তাদেরকে সুনির্দিষ্ট করে সেই পাড়ায় কোনো ডোবা থাকলে তাদেরকে একটু আগে priority দেওয়া হচ্ছে। priority দেওয়া হবে। আপনারা এটা সংগ্রহ একদম। করবেন। ধন্যবাদ আপনাদেরকে। একটা পরবর্তী প্রশ্নে যাবো। আচ্ছা, টিবির কথা বললেন। এই যে টিবি এক সময় আমাদের ভারতবর্ষ থেকে নির্মূল হয়ে গিয়েছিল, টিবির সংখ্যা প্রায় নাই বলে চলতো। একদম। টিবি, তারপরে আমাদের পোলিও দেখেছি, পোলিও একদম। এটা হয়ে কিন্তু নতুন করে আমরা আবার টিবির কিন্তু কিছু কিছু খবর পাচ্ছি না, এটা হচ্ছে টিবি একদম। কি টিবি কি সে আগের মতো আবার মহামারী ধারণ করবে? আমার মনে হয় একটু বেশি, মানে এটা নিয়ে, মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একজন অভিজ্ঞ হিসাবে, আমি বলবো এখন সবচেয়ে খারাপ রোগ হচ্ছে টিবি। মানে টেস্ট করলে প্রিজারভেটিভ টিবি পাওয়া যাবে, আপনার করলে আপনারা পেতে পারেন। তো আমাদের প্রত্যেককে তো এটা টেস্ট একদম টেস্ট করা উচিত। এমনকি আপনাদের যে যে এলাকায় মানে আপনারা রয়েছে, সাইড টিবি বলে একটি টেস্ট হয় সুস্বাস্থ্য কেন্দ্রে, কিংবা আমাদের এখানেও হয়। ওটা ইনজেকশন দিলে বোঝা যাবে যে জীবাণুটা রয়েছে কিনা। আচ্ছা। তাহলে একটা টেনশন মুক্ত পদ্ধতি আছে। দেখলেন আমি নিলাম ইনজেকশন, আমার ওই জায়গাটা জীবাণু নেই, ঠিক, তেমন শরীরে বেশি নেই, কিন্তু কফে আছে কিনা দেখে নিতে হবে। এই দুটো জিনিস, যদি কফেও নেগেটিভ থাকে একটু চেস্ট এক্সরে করে যেখানে লোকাল ডাক্তারবাবু থাকবে একটু দেখে নিতে হবে, ব্যাস আপনি ফাইন। খুব সুন্দর সাজেশন। এটা আমার মনে হয় তাহলে আস্তে আস্তে আটকাতে হবে। আরেকটা রিকোয়েস্ট সব জনগণকে, দেখবেন সব ডিস্ট্রিক্টেই টিবি পেশেন্ট রয়েছে, একটু আপনারা ওনাদের পাশে দাঁড়িয়ে নিক্ষয় মিত্র হওয়ার চেষ্টা করবেন। একটা কারণ হচ্ছে, মানে আপনারা যদি পাশে না দাঁড়ান, ওদেরকে একটু খাদ্য দিতে হবে। এমন নয় যে টাকা পয়সা দিতে হবে, ওদেরকে একটু খাদ্য কিনে দিতে হবে, মানে যে কদিন ওদের ওষুধ চলবে, ব্যাস যে যেতে পারবেন একটু দিবেন। আমার মনে হয় এটাতে পেশেন্টগুলো তাড়াতাড়ি রিকভার করবে, আমাদেরও রোগটা ছড়াবে কম। আমরা ডাক্তারবাবুর কাছে আমরা খুব মূল্যবান আমরা পরামর্শ পাচ্ছি, এবং আরও কিছু প্রশ্ন আমরা ডাক্তারবাবুকে করবো। যে পরের প্রশ্নে যাবো ডাক্তারবাবু, যে আপনার তো খুব সুনাম রয়েছে, আমি দেখেছি অনেক ডাক্তারবাবু, আমি পেশেন্টের মুখে শুনেছি এখানে যে ডক্টর সুরজিৎ কর্মকার খুব ভালো একজন ডাক্তার, এবং তার পরিষেবা, তার আচার ব্যবহার খুব সুন্দর। পাশাপাশি ডাক্তারবাবুরা তো একজন আমাদের ভগবানের মতো, মানে পিতামাতার পরে যদি ভগবান বলে কেউ থাকে ডাক্তারবাবু, কারণ ডাক্তারবাবু জীবন দান করেন। কিন্তু ঘটনা হচ্ছে আমরা প্রায় শুনি কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের বদনাম, ডাক্তার ঠিকমতো চিকিৎসা করে না, ডাক্তার ঠিকমতো ওষুধপত্র দেয় না, গেলে খ্যাক করে, নার্স দিদিমণিরা ঠিক মতন ট্রিটমেন্ট করে না, কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না, কোনো পরিবারের থেকে অভিযোগ আছে ব্যাপক, কিন্তু সব জায়গায় কিন্তু নয় ডাক্তারবাবু। যেমন এখানে কোনো অভিযোগ কিন্তু আমি পাইনি, আমি এখানে ঘুরেছি কিছু কিছু ক্ষেত্রে, মানে সেটা আপনার 100-তে 15 হতে পারে, 20 হতে পারে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আপনার কি মতামত? কেন এইটা একটা আপনি মানে জটিলই প্রশ্ন করলেন। তা আমি আমার যেটা মনে হয় আমি একটু বলি। তা এটা যেটা বললেন না, ওই আমি দেখবেন প্রথমেই বলেছিলাম যে এই রেগে যাওয়া ব্যাপারটা। প্রথম কথা, আমার যদি কেউ অসুস্থ হয়, আমার কিন্তু একটা অ্যাংজাইটি থাকবে, এরকম একটু দেখে দেন। এমনকি আমার ঠাকুমা অসুস্থ হয়েছিল কিছুদিন আগে, আমি নিয়ে গেছিলাম, স্যার ছিলেন আমার, স্যার একটু দেখে দিয়ে, আমি জানি কিছু হবে না, তাও একটা থাকে। সাধারণ মানুষও কিন্তু ওইভাবেই বলতে চায়। এবার এটার টেম্পারমেন্টটা আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সঙ্গে লোকজনের হয়ে যাবে। আর যেটা সিস্টার দিতে কথা, ওনারা অক্লান্ত পরিশ্রম করেন, সব জায়গাতেই করেন। এবার চলে আসি ওই জায়গাটাতে, স্টাফের ব্যাপারটা হয়তো সেখানে অনেক কম দেখা যাবে, তিনি মানে একটু বেশি ডিউটি করছেন, হয়তো ডিউটিই করছেন, কিন্তু বাইরের লোক জানে যে না, এ তো 8 ঘন্টা ডিউটি করে তো আর করবে না। এই জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলো একটুখানি আসছে। তবে একটাই অনুরোধ করবো, দেখুন আমরা সবাই মানুষ, প্রথমে এমন নয় যে আমরা কেউ কাউকে মানে ভালোভাবে দেখতে চাইবো না কি বাইরে বার করে দেবো, এরকম কিন্তু কোনো ডাক্তারবাবুই চায় না, আর কোনো নার্সই চায় না, উচিত নয় একদমই। মানে আমারও এরকম নয়। আমি আপনাকে বলছি, আজ পর্যন্ত মানে কোনো পেশেন্ট, আমি জানি না কালকে কি হবে, কিংবা আজকে এই যে ডিউটি আছে এরপরে পেশেন্টের সঙ্গে সমস্যা হবে কিনা, তবে আজ পর্যন্ত কোনো পেশেন্ট আমাকে এটা বলেনি স্যার আপনি কেন আগে আমাকে জানালেন না, পেশেন্টটা খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমরা যতই ব্যস্ত থাকি, এটা আমার ছোট্ট অভিজ্ঞতা, অনেক সিনিয়র স্যারেরাও হয়তো আমার কথা শুনছেন, একটু বলে দেওয়া যে বাবা তুমি হয়তো একটু খারাপ আছো,
তাহলে একটু আগে থেকে যদি রেফার করে দিই, আমার মনে হয় এই রাতগুলো ভবিষ্যতে আমার মনে হয় হবে না। জানি না কতটা ঠিক বললাম। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। আমরা দেখেছি এখন প্রায়শই যে মানুষ সরকারি হসপিটাল ছেড়ে নার্সিং হোমের দিকে বেশি ঝুঁকছে। তাহলে আমাদের ডাক্তারবাবু সেই একই। একদম। তাহলে এই ডাক্তারবাবু আমাদের এখানে যাকে পাচ্ছি, আমাদের সুরজিৎ বাবুকে, সেরকম অসংখ্য সুরজিৎ বাবু রয়েছেন, তারা নার্সিং হোমে ট্রিটমেন্ট করছে। তাহলে মানুষ এই যে নার্সিং হোম মুখী হচ্ছে, কিন্তু আমরা জানি এই সরকারি হসপিটালে পরিষেবা হচ্ছে খুব ওকে, এবং এখানে নির্ভরযোগ্য একটা জায়গা যেখানে সব ধরনের চিকিৎসা পাওয়া যেতে পারে, সব ধরনের চিকিৎসা, সব ধরনের পরামর্শ, সব ধরনের একটা, এবার ধরুন একটা রোগীকে রিফার করতে হবে, সেটা তো এই হসপিটাল থেকে যদি যায়, ধরুন বাঙ্গুর, পিজিআর রয়েছে, বিভিন্ন বড় বড় হসপিটাল রয়েছে, ওখানে যাবে। তবু মানুষ কিন্তু আজকে কেন বেসরকারি যে নার্সিং হোমগুলো রয়েছে সেখানে কেন বেশি ঝুঁকছে, একটু ছোট করে বলুন। এখন প্রথম কথা হচ্ছে যিনারা যাচ্ছেন ওনারা মানে আদৌ হয়তো নিজেরা যাচ্ছেন না, কেউ হয়তো বলছে ওখানে গিয়ে দেখ, এটাও হয়তো প্রথম কথা। কারণ আমি নিজে আমার বাড়ির লোককে এখনো সরকারি হসপিটালেই দেখাই। আমরা তো তাই একদম। কারণ ওর থেকে ভালো জিনিস আমার মনে হয় না। ঠিক আছে, কারণ যে কথাটা আপনি বললেন যে মানে যে ভালো স্যারকে আমি এখানে দেখবো ওই ভালো স্যারই তো ওখানে বসে রয়েছে, তো চিকিৎসাটার লেভেল একই থাকছে, তো আমি ওখানে, তো আমার মনে হয় সবাই হসপিটালেই আসুন, আশা করছি পরিষেবা পাবেন। মানে সবকে আপনি হসপিটাল আসার জন্য পরামর্শ। একদম 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 একদম। দর্শক বন্ধু, আমরা শুনলাম ডাক্তারবাবু, ডাক্তার সুজিত কর্মকার, তিনি সকল জনসাধারণের কাছে আবেদন রেখেছেন যে যে কোনো ট্রিটমেন্টের জন্য আগে সরকারি যে হসপিটাল রয়েছে সেখানে আসুন। আমরা তার মানে এই নয় যে কোনো নার্সিংহোম যে খুব খারাপ চিকিৎসা করে, না না না, একদমই না, কোনো বিতর্ক কিন্তু নেই। এখানে নার্সিং হোমে একটু ব্যয়বহুল। হ্যাঁ, আমার কথা প্রথমে আসুক, পয়সা লাগে, মানে প্রথমেই আসুক, প্রথম মানে যখনই রোগটা শুরুয়াত তখনই আপনারা হসপিটালে আসুন। আমার মনে হয় আপনাদেরকে আর বেশি দৌড়াদৌড়ি করতে হবে, মানে স্টার্টিংয়ে আসতে হবে। ঠিক আছে দর্শক বন্ধু, আমরা হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত ফিরে দেখা আজকের অতিথি এই অনুষ্ঠানে আমরা ছিলাম। আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব, আমরা বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসবো এই স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায়। কেননা আমরা এই অনুষ্ঠানে আমরা গান বাজনা, বিভিন্ন শিল্পীর, বড় বড় শিল্পীর গান বাজনা যেমন আমরা দেখি, আমরা নৃত্য প্রদর্শন দেখি, আমরা কবিতা আবৃত্তি শুনি, কিন্তু এই সবগুলো করতে আমাদের স্বাস্থ্যকে মজবুত রাখতে হবে। এই স্বাস্থ্য ছাড়া কোনো জিনিস সম্ভব নয়। সেই জন্য আজকে আমরা এই পর্বে রেখেছি স্বাস্থ্য নিয়ে আলোচনা। মানুষ কি করে ভালো থাকবে, তার কি করে স্বাস্থ্য সুন্দর করে রাখবে, যে মানুষ প্রতিদিনের ডায়েটে কি রাখলে সে অসুস্থ হবে না, যদি একটু বলুন। একদম, এটা খুব ভালো বললেন। আমি বলি প্রথমেই অন্তত 3 লিটার জল রাখতে হবে। ফার্স্ট প্রথমেই বলি জল, তার মধ্যে আপনি 5 বার খাবার রাখবেন, সে যে কোনো খাবার হতে পারে। আমরা পিরামিডটাকে প্রথমে চেঞ্জ করব, আমরা বাঙালি, আমরা পিরামিডটা উল্টে দেবো। সকাল থেকে বেশি বেশি খাবো, রাতের দিকে কমিয়ে দেবো, চেষ্টা করবো সন্ধ্যে 7টার পরে খাবো না। এটা একটু কাহিনী মনে রাখবো। ভালো পরামর্শ। আমার মনে হয় এই কথাটি মানলে আপনি বিগত 1 বছরের মধ্যে নিজেকেই রিকভার করে ফেলবেন। বাহ, সুন্দর। দর্শক বন্ধু, আমরা শুনলাম ডাক্তারবাবুর মূল্যবান পরামর্শ, যদি আমরা সকলে মেনে চলি, আমরা যদি ডায়েটটা একটু কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবো, এবং যাদের স্বাস্থ্য ভেঙে গেছে তাদের স্বাস্থ্য কিন্তু পুনরুদ্ধার সম্ভব। আমরা কোথাও যাবেন না আপনারা, আমরা এখনই ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।